গৌড়বঙ্গ ইউনিভার্সিটির সমস্ত ছাত্রছাত্রীদের জানাই সাদর আমন্ত্রণ। যারা গৌড়বঙ্গ ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে পড়াশোনা করছো, তোমাদের জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, যাদের বাংলা মেজর সাবজেক্ট রয়েছে। এবার দেখো, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টার বেঙ্গলি মেজর 1 পেপারের বড় প্রশ্নের সাজেশন। তোমাদের বড় প্রশ্ন থাকে, শর্ট প্রশ্ন থাকে না। মেজর 1-এর সাজেশন 8 মার্কের প্রশ্নের সাজেশন 2023-24। তোমাদের প্রতিটি প্রশ্নের মান 8 করে থাকে, আর 2টি করে প্রশ্ন দেওয়া থাকে, অথবা একটি করতে হবে অথবা দ্বিতীয়টি করতে হবে। এইভাবে তোমাদের প্রশ্ন থাকে। তোমরা সেই অনুযায়ী এখানে সাজেশন তোমাদের সামনে উপস্থাপন করছি, তোমরা চাইলে সংগ্রহ করে নেবে। এই আজকে যে সাজেশন তোমাদের সামনে উপস্থাপন করছি, এই সাজেশন তোমাদের মেজর 1 এবং 2 মিলিয়ে তোমাদের 300 টাকা পেমেন্ট করতে হবে। আর একটি পেপার যদি নাও মেজর 1, তাহলে তোমাদের 200 টাকা পেমেন্ট করতে হবে। আর মেজর 1 এবং 2 একত্রে নিলে তোমাদের 300 টাকা পেমেন্ট করতে হবে। তাহলে এবার এখানে দেখো, এটাই পিডিএফ কপি। এই পিডিএফ কপি তোমরা পাবে, তবে এর সঙ্গে ওয়াটারমার্ক যুক্ত থাকবে, চ্যানেলের নাম থাকবে। এখানে দেখো সিলেবাস, প্রথমে সিলেবাসটি দেওয়া রয়েছে। তোমরা জানো সিলেবাসে তোমাদের কি রয়েছে। এই সিলেবাস অনুযায়ী আজকের সাজেশন, পরপর সিলেবাসটি দেওয়া রয়েছে। সিলেবাসের পরে তোমাদের 8 মার্কের প্রশ্নের সাজেশন এখানে তোমরা দেখতে পাচ্ছ। একক অন থেকে চর্যাপদ আছে, একক অনে চর্যাপদ সহ যেগুলো রয়েছে পরপর দেওয়া রয়েছে। এইভাবে একক 1, 2, 3 এইভাবে ভাগ করা রয়েছে। একক অন থেকে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটি। যেগুলোতে বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলোই তোমাদের লাস্ট মিনিট সাজেশন, সেগুলো খুবই ইম্পর্টেন্ট। সেই প্রশ্নগুলো পড়লে তোমরা 100% পরীক্ষায় কমন পাবে। চর্যাপদের আবিষ্কার, প্রকাশকাল ও প্রকাশনী সংস্থার নাম উল্লেখ করে চর্যাপদের কাব্যমূল্য বা সাহিত্যমূল্যের গুরুত্ব বুঝিয়ে দাও, অথবা চর্যাপদের পুঁথিটি কে, কবে, কোথা থেকে আবিষ্কার করেন, চর্যাপদের সাহিত্যমূল্য বিচার করো। এটি 2021 সালে পড়েছে। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন, চর্যাপদ কার সম্পাদনায় কোথা থেকে প্রকাশিত হয়, চর্যাপদের পদকর্তা কয়জন, চর্যাপদের সাহিত্যমূল্য নিরূপণ করে বাংলা সাহিত্যের ইতিহাসে গুরুত্ব বিষয়ে আলোচনা করো। এটি 2020 সালে পড়েছে। তারপরে 3 নম্বর প্রশ্ন, চর্যাপদ কে, কবে, কি নামে, কোথা থেকে প্রকাশ করেন, চর্যাপদের রচনাকাল উল্লেখ করে এর সমাজচিত্র বিশ্লেষণ করো। এই প্রশ্নটি 2022 সালে পড়েছে। ততটা গুরুত্বপূর্ণ না হলে অবশ্যই প্রশ্নটি পড়বে, কারণ যেহেতু 2022 সালে পুরনো সিলেবাস ছিল, 2023 সালে তোমাদের এখন নতুন সিলেবাস, কিন্তু এই প্রশ্নের প্যাটার্ন যেহেতু একই থাকছে, তাই এই প্রশ্নগুলো অবশ্যই দেখবে। চর্যাপদ কে কত খ্রিস্টাব্দে আবিষ্কার করেন, চর্যাপদে প্রকাশিত আর্থ সামাজিক জীবনের পরিচয় দাও। তবে প্রথম দুটি ভীষণ ইম্পর্টেন্ট, তৃতীয়টি কম গুরুত্বপূর্ণ। তবে যেগুলো বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলো খুব ভালো করে মুখস্থ করবে। আর যদি প্রশ্ন উত্তরে পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, তাহলে মেজর 1 এবং 2 মিলিয়ে তোমরা একসঙ্গে নিলে 300 টাকা পেমেন্ট করতে হবে। আর মেজর 1 যদি আলাদাভাবে নাও তাহলে 200 টাকা পেমেন্ট করতে হবে। আর মেজর 1 এবং 2 যদি একত্রে নাও তাহলে তোমাদের 200 টাকা পেমেন্ট করতে হবে। মেজর 2 যদি আলাদাভাবে নাও তাহলে 200 টাকা পেমেন্ট করতে হবে। এখানে কোনো রকমের দামাদামি হয় না, তোমরা দামাদামি করবে না। আর এখানে যে নোটসগুলো, সেই নোটসগুলো ভীষণ উন্নত মানের। তোমাদের এই নোটসের গুণমান নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। আর পুরোটাই কম্পিউটার টাইপ, এখানে হাতে লেখা বা বইয়ের ছবি তোলার কোনো বিষয় নেই। আর তৈরি করা নোটস। 4 নম্বর প্রশ্ন দেখো, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে, কবে, কোথা থেকে আবিষ্কার করেন, বড়ুচন্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে আখ্যান কাব্য বলার কারণ ব্যাখ্যা করো। এই প্রশ্নটিরই অথবা প্রশ্ন রয়েছে বিভিন্নভাবে, অথবা দিয়ে পিডিএফ কপিতে রয়েছে 3টি, 4টি, 5টি, 6টি পর্যন্ত অথবা রয়েছে, কারণ বিভিন্নভাবে ঘুরিয়ে প্রশ্ন হয়। যে প্রশ্ন বুঝতে না পারলে তোমরা উত্তর লিখতে পারো না, যে সমস্ত সমস্যাগুলো সমাধান করার জন্যই পিডিএফ কপিতে একাধিক অথবা দেওয়া রয়েছে। বিভিন্নভাবে ঘুরিয়ে যেভাবে প্রশ্ন আসে সেইভাবেই অথবা প্রশ্নগুলো সেট করা রয়েছে। দেখো অথবা প্রশ্ন, বড়ুচন্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার, রচনাকাল, প্রকাশকাল ও প্রকাশনী সংস্থার নাম লেখো। বাংলা সাহিত্যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনা বৈশিষ্ট্য বা কাব্য বৈশিষ্ট্য বা কাব্যমূল্য বা সাহিত্যমূল্য আলোচনা করো। এরপরে 5 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটি, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে, কবে, কোথা থেকে আবিষ্কার করেন, এই কাব্যের মূল চরিত্রগুলির নাম লেখো। এই কাব্যের রাধা চরিত্রটির সংক্ষিপ্ত পরিচয় দাও। 2021 সালে প্রশ্নটি পড়েছিল। তারপর 6 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কারক, রচনাকাল লেখো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু সংক্ষিপ্ত আলোচনা করে বাংলা সাহিত্যে এর অভিনবত্ব বিচার করো। অথবা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কে, কবে, কোথা থেকে আবিষ্কার করেন, গ্রন্থটির পূর্ব নাম কী ছিল, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কটি খণ্ড রয়েছে, খণ্ডগুলির পরিচয় দাও। এরপরে মঙ্গল কাব্য থেকে প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন অতটা গুরুত্বপূর্ণ নয়, তবুও তোমরা এই প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়ে যাবে, তোমরা দেখে রাখবে। মনসামঙ্গল কাব্যের কবি বিজয়গুপ্তের কবি প্রতিভার সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা মনসামঙ্গল কাব্যের কবি বিজয়গুপ্ত নারায়ণ দেবের মধ্যে তুলনামূলক আলোচনা করো। এরপরে অনুবাদ সাহিত্য থেকে প্রশ্ন। দেখো, বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ অনুবাদকের কাব্যের বিশিষ্টতা সম্পর্কে আলোচনা করো। কৃত্তিবাসী রামায়ণের জনপ্রিয়তার কারণগুলি লেখো। অথবা রামায়ণের অনুবাদক হিসাবে কৃত্তিবাসের নিজস্বতার পরিচয় দাও। প্রসঙ্গত তার রামায়ণের জনপ্রিয়তার কারণগুলি সংক্ষেপে লেখো।
তারপরে এটি 2022 সালে পড়েছে, অতটা গুরুত্বপূর্ণ নয়, তবুও তোমরা দেখে রাখবে। তারপরে 10 নম্বর প্রশ্ন, ভাগবতের শ্রেষ্ঠ অনুবাদককে, তার কবি প্রতিভার পরিচয় দাও। এই প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের জন্য। শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি কে লিখেছিলেন, তিনি কি উপাধি পেয়েছিলেন, সংক্ষেপে তার কবি প্রতিভার পরিচয় দাও। তোমরা এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করে নাও। এটাই প্রশ্নোত্তরের পিডিএফ কপি, তোমরা যদি সংগ্রহ করো ভীষণভাবে উপকৃত হবে। অতি সহজ সরল ভাষায় এই নোটসগুলো লেখা হয়েছে, তাই তোমাদের মুখস্থ করা এবং মনে রাখা খুবই সহজ হবে। তারপরে 11 নম্বর প্রশ্ন, বিদ্যাপতি ও চণ্ডীদাসের মধ্যে তুলনামূলক আলোচনা করো। গুরুত্বপূর্ণ নয় কিন্তু এই প্রশ্ন উত্তরগুলো, এইখানে যে প্রশ্নগুলো দেখছো সবই পিডিএফ কপিতে উত্তর রয়েছে, আর যেগুলো বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো ভীষণ ইম্পর্টেন্ট এবং সেগুলোই সাজেশন তোমাদের। 12 নম্বর প্রশ্ন, প্রাক চৈতন্য যুগের একজন বৈষ্ণব কবির কবি প্রতিভার পরিচয় দাও, অথবা বৈষ্ণব কবি চণ্ডীদাসের কবি প্রতিভার পরিচয় দাও। 13 নম্বর প্রশ্ন তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট, বাংলা সাহিত্যের ইতিহাসে বিদ্যাপতিকে অন্তর্ভুক্ত করা হয় কেন, তা সেই বিষয়ে তোমার মতামত দাও। বৈষ্ণব পদকর্তা হিসাবে বিদ্যাপতির কৃতিত্ব বিচার করো। এরপরে 1-2 থেকে প্রশ্ন, চৈতন্যদেব ও বাংলা সাহিত্য। 14 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যে প্রথম চৈতন্য জীবনী কাব্য কোনটি এবং কেন, এই বিষয়ে তোমার মতামত দাও। অথবা বাংলা সাহিত্যে বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত কাব্যের গুরুত্ব আলোচনা করো, অথবা চৈতন্য ভাগবতের গুরুত্ব কতখানি বিচার করো। 15 নম্বর প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, মধ্যযুগের রচিত চৈতন্য জীবনী সাহিত্যের পরিচয় দাও। কোন কাব্যটিকে তুমি শ্রেষ্ঠ মনে করো তা যুক্তিসহ আলোচনা করো। এটি 2021 সালে পড়েছিল মেজর সাবজেক্ট হিসাবে, অর্থাৎ অনার্স কোর্সে পড়েছিল। এই প্রশ্নটিরই আরেকটি অথবা রয়েছে, কয়েকটি চৈতন্য জীবনী কাব্যের নাম লেখো। চৈতন্য চরিতামৃত গ্রন্থটির ঐতিহাসিক গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। এরপরে বৈষ্ণব পদাবলী থেকে প্রশ্ন, এই প্রশ্নটি অতটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু পিডিএফ কপিতে রয়েছে এর উত্তর, তোমরা দেখে রাখতে পারো। বৈষ্ণব পদকর্তা হিসাবে জ্ঞানদাসের কৃতিত্বের পরিচয় দাও। 17 নম্বর প্রশ্ন, বৈষ্ণব পদকর্তা হিসাবে গোবিন্দ দাসের কবি প্রতিভার পরিচয় দাও। যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের জন্য সেগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে, যেগুলো বেশি স্টার দেওয়া রয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট। 18 নম্বর প্রশ্ন, মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে, তার কবি প্রতিভার দিকগুলি আলোচনা করো, অথবা মহাভারতের অনুবাদের ধারায় কবি কাশিরাম দাসের কবি কৃতিত্ব সংক্ষেপে মূল্যায়ন করো। এটি 2021 সালে পড়েছিল। তারপরে অথবা প্রশ্ন, কাশিরাম দাসের আবির্ভাবকাল উল্লেখ করে চৈতন্যোত্তর অনুবাদের ধারায় তার কবি কৃতিত্ব মূল্যায়ন করো। এটি 2020 সালে পড়েছিল। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এটি আসবেই। 19 নম্বর প্রশ্ন, চণ্ডীমঙ্গল কাব্য রচনায় কবি মুকুন্দরাম চক্রবর্তীর কবি প্রতিভার মৌলিকত্বের দিকগুলি বা কবি প্রতিভা বিচার করো, অথবা চণ্ডীমঙ্গল কাব্য কয়টি খণ্ড ও কি এই কাব্যের শ্রেষ্ঠ কবির কাব্যমূল্য বিচার করো। এটি 2021 সালে পড়েছিল। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে 12 নম্বর প্রশ্ন, ধর্মমঙ্গল কাব্যের দুজন কবির বৈশিষ্ট্য বা মৌলিকত্বের দিকগুলির পরিচয় দাও। ঘনরাম চক্রবর্তী ও রূপরাম চক্রবর্তীর কবি কৃতিত্বের অংশ লিখতে হবে। তারপরে পিডিএফ কপিতে এইভাবে উল্লেখ করে দেওয়া রয়েছে। তারপরে দেখো 20 নম্বর প্রশ্ন, ধর্মমঙ্গল কাব্যকে রাঢ়ের জাতীয় কাব্য বলার কারণ উল্লেখ করে এই ধারার একজন কবির প্রতিভা মূল্যায়ন করো। এই প্রশ্নটিও 2021 সালে পড়েছিল, তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটির আরেকটি অথবা প্রশ্ন দেখো, ধর্মমঙ্গলকে রাঢ়ের জাতীয় কাব্য বলা হয় কেন, এই কাব্যধারার একজন বিশিষ্ট কবির কৃতিত্বের পরিচয় দাও। 21 নম্বর প্রশ্ন, শিবায়নকে মঙ্গল কাব্যধারার অন্তর্ভুক্ত করা যায় কিনা তার পক্ষে ও বিপক্ষে অন্তত 3টি করে যুক্তি দাও। এই কাব্যের শ্রেষ্ঠ কবির কবি প্রতিভার পরিচয় দাও। এটি 2022 সালে পড়েছে, তবুও আমি প্রশ্নটি রেখেছি কারণ এই প্রশ্নগুলোর উত্তর তুমি পিডিএফ কপিতে পেয়ে যাবে। তারপরে 1-3 থেকে প্রশ্ন দেখো, সপ্তদশ অষ্টদশ শতকের বাংলা সাহিত্য। 22 নম্বর প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন, অন্নদামঙ্গল কাব্যের কবি রায়গুণাকর ভারতচন্দ্রের আবির্ভাবকাল ও পরিচয় সংক্ষেপে নির্দেশ করে তার বিশিষ্টতা বা কবি কৃতিত্বের পরিচয় দাও। অথবা ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্য রাজকণ্ঠের মণিমালার মতো মন্তব্যটি কার সম্পর্কে করা হয়েছে, তার কাব্য সম্পর্কে উদ্ধৃত মন্তব্যটির যৌক্তিকতা বিচার করো। 23 নম্বর প্রশ্ন, কবি ভারতচন্দ্রের লেখা অন্নদামঙ্গল কাব্যটি কয়টি খণ্ডে বিভক্ত, ভারতচন্দ্রের কবি প্রতিভা বিচার করে তাকে যোগসন্ধির কবি বলা হয় কেন, লেখো। এটি 2022 সালে পড়েছে। তারপরে শাক্ত পদকর্তা রামপ্রসাদ সেনের কবি প্রতিভা মূল্যায়ন করো। এটি 2020 সালে পড়েছিল, তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তারপরে সপ্তদশ শতকের মুসলমান কবি ও কাব্য। 25 নম্বর প্রশ্ন, সপ্তদশ শতাব্দীর মুসলমান কবিদের সম্পর্কে কেউ কেউ বলেন যে তারাই মধ্যযুগীয় বাংলা সাহিত্যের গতানুগতিকতা ভঙ্গ করে নতুনত্বের পরিচয় দেন। এই প্রসঙ্গে আরাকান রাজসভার কবিদের অবদান আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে 26 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিহাসে সৈয়দ আলাওলের কৃতিত্ব বিচার করো, অথবা আরাকান রাজসভা যে কোনো একজন কবির কবি প্রতিভা সম্পর্কে আলোচনা করো। এখানে সৈয়দ আলাওল অথবা দৌলত কাজী যে কোনো একজন কবি সম্পর্কে তুমি আলোচনা করতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে প্রশ্ন দেখো, 27 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যে প্রণয়োপাখ্যান রচনায় দৌলত কাজীর কবি প্রতিভার বা কবি কৃতিত্বের বিশিষ্টতার পরিচয় দাও।
অথবা আরাকান রাজসভায় পৃষ্ঠপোষকতায় রচিত সাহিত্য ধারার স্বতন্ত্রতা উল্লেখ করে দৌলত কাজী কবি কৃতিত্বের পরিচয় দাও। এটি 2022 সালে পড়েছিল অনার্সের। তারপরে ভীষণ ইম্পর্টেন্ট 28 নম্বর প্রশ্ন, দৌলত কাজী ও সৈয়দ আলাওলের কাব্যগুলির নাম লেখো, এই কাব্যগুলির সূত্রে কবিদ্বয়ের রচনার বৈশিষ্ট্য সংক্ষেপে লেখো। এটি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে তোমাদের শেষ ইউনিট থেকে প্রশ্ন 29 নম্বর প্রশ্ন, গীতিকা কি, গীতিকার সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা গীতিকা কি, এই শ্রেণীর রচনার বৈশিষ্ট্য উল্লেখ করো। মৌখিক সাহিত্য হয়েও গীতিকার গুরুত্ব কতটা তার সংক্ষেপে আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। অথবা গীতিকার সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো, ময়মনসিংহ গীতিকার মধ্যে তা কতটা পাওয়া যায় আলোচনা করো। 30 নম্বর প্রশ্ন, ময়মনসিংহ গীতিকার অন্তর্গত যে কোনো একটি পালা অবলম্বনে গীতিকার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। এরপরে 31 নম্বর প্রশ্ন, বাউল গানের ভেতরে যে সাধনার মূল তত্ত্ব নিহিত আছে তার সংক্ষেপে আলোচনা করো। একজন বাউল কবির কবি প্রতিভার পরিচয় দাও। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। 22 নম্বর প্রশ্ন, কবি গানের স্বরূপ বিশ্লেষণ করে যে কোনো একজন কবিয়ালের পরিচয় দাও। এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর পাবে, তবে যেগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। 33 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ কবি গানের জন্ম লগ্নটিকে কিভাবে পরিচায়িত করেছেন। কবি সজনীকান্ত দাস কবি গানের সংজ্ঞা ও রচনার বৈচিত্র্যের কথা বলতে গিয়ে কি বলেছেন। নিধুবাবু টপ্পা ও দাশরথী রায়ের পাঁচালী সম্পর্কে সংক্ষেপে লেখো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। তবে এখানে হয়তো তোমরা প্রশ্ন বেশি দেখছো, কিন্তু প্রশ্ন বেশি নয়। যেগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলোই একমাত্র তোমাদের সাজেশন। এরকম স্টার চিহ্ন দেওয়া রয়েছে মাত্র 20খানা প্রশ্নে। এই 20খানা প্রশ্ন পড়লেই তোমরা কমন পেয়ে যাবে। তার মধ্যে 15খানা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। 15খানার মধ্যে তোমরা যদি 10খানাও পড়ো তবুও তুমি 50 বা 60% কমন পেয়ে যাবে। আর সব প্রশ্ন কমন পেতে হলে স্টার চিহ্ন দেওয়াগুলো সবগুলোই তোমাকে পড়তে হবে। এবার প্রশ্নোত্তর রয়েছে, এটাই তোমাদের পিডিএফ কপি। এই পিডিএফ কপি তোমরা পাবে। এখানে দেখো পরপর প্রশ্নগুলো দেওয়া রয়েছে এবং একাধিক অথবা দেওয়া রয়েছে। অথবা দিয়ে পয়েন্ট আকারে উত্তরগুলো লেখা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ সুন্দর করে উত্তর লেখা রয়েছে। তোমরা হয়তো অনেকে ডেমো চাও যে কেমন উত্তর আছে দেখবো, সেই জন্যই তোমাদের একটু দেখাচ্ছি। তোমরা এখানে দেখে নাও, এখানে পুরো সুন্দর করে দেওয়া আছে। এইভাবেই পুরোটা একদম সুন্দর করে যেভাবে তোমাকে পরীক্ষার খাতায় লিখতে হবে, বেশি মার্কস পাবে, সেইভাবে এখানে লেখা রয়েছে। তোমাদের কোনো রকমের চিন্তা করতে হবে না যে আমি এই প্রশ্নটির অ্যান্সার কোথায় পাবো ইত্যাদি ইত্যাদি। একদম কমপ্লিট যেভাবে প্রশ্ন হবে সেইভাবে এখানে উত্তর দেওয়া রয়েছে। বাড়তি প্রশ্ন কিছু রয়েছে, তবে তোমাদের যে প্রশ্নগুলো সাজেশনে তুমি তুলে ধরলাম সেই সাজেশনের প্রশ্ন উত্তর সবই রয়েছে। তার থেকেও 2-3টি প্রশ্ন এক্সট্রা রয়েছে। তবে যেগুলো স্টার চিহ্ন দেওয়া রয়েছে, বেশি স্টার চিহ্ন দেওয়াগুলো আগে মুখস্থ করবে, তারপরে কম স্টার চিহ্ন দেওয়াগুলো, তারপরে সম্ভব হলে যেগুলোতে স্টার চিহ্ন দেওয়া নেই সেগুলো একবার দেখে রাখবে। তাহলেই সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। প্রত্যেকটি প্রশ্ন এইভাবে সুন্দর করে উদ্ধৃতি দিয়ে পয়েন্ট করে উত্তর লেখা রয়েছে, যা তোমরা মুখস্থ করা এবং মনে রাখার ক্ষেত্রে খুবই সহজ হবে। তাই আর দেরি না করে তোমরা আজই এই পিডিএফ কপি সংগ্রহ করো। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি ফোনপে এবং পেটিএম নাম্বার, এই নাম্বারেই তোমাকে গুগল পে বা ফোনপের মাধ্যমে পেমেন্ট করতে হবে। পেমেন্টের অরিজিনাল রিসিভ কপিটি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে হবে। যদি তোমার নিজের ফোনপে বা গুগল পে নাম্বার না থাকে তাহলে যে কোনো নাম্বার থেকে তুমি পেমেন্ট করতে পারো। সেই পেমেন্টের অরিজিনাল রিসিভ কপিটি শেয়ার অপশান থেকে তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নিয়ে নিবে, তারপর তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাকে পাঠিয়ে দেবে এবং বিষয়টি লিখে দেবে। সঙ্গে সঙ্গে তুমি প্রশ্নোত্তরের পিডিএফ কপি পেয়ে যাবে। প্রয়োজনে ফোনে কথা বলে নিবে। নিচে দেওয়া নাম্বারে তুমি ফোন করে কথা বলে নিয়ে পিডিএফ কপি সংগ্রহ করবে। তোমরা ভীষণভাবে উপকৃত হবে। আর দেরি না করে আজই এই পিডিএফ কপি সংগ্রহ করো। তাহলে আজকে এই পর্যন্ত। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে ভবিষ্যৎ জীবনে সুপ্রতিষ্ঠিত হও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।